সেটা হচ্ছে যে মনে করো কোন একজন তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে। ইনসান, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। কোন একজন ব্যক্তি মনে করো তার কিডনিটা তোমার সিকেডি তে ভুগতেছে, ক্রনিক কিডনি ইনজুরিতে ভুগতেছে। তো অনেকদিন যাবত যদি সিকেডি তে ভুগে, অনেকদিন যদি সিকেডিতে ভুগে, তখন তার সিকেডিতে হলে কি তার কিডনিটাতে একটা ইরিভার্সিবল ড্যামেজ হয়, অর্থাৎ যে ড্যামেজ তাকে আর ফেরানো যায় না। অথবা সেটা লিভারের ক্ষেত্রে হতে পারে, হতে পারে আমাদের দেহের অন্য কোনো একটা ভাইটাল অর্গান হতে পারে। তো হলে যদি এটা দেখা যাচ্ছে যে এগুলো পেয়ার অর্গান নাকি আনপেয়ার্ড অর্গান, আমাদেরকে এটা দেখতে হয়। যদি বেশিরভাগ সময় পেয়ার্ড অর্গান হয়, পেয়ার্ড মানে জোড়া অর্গান হয়, সেক্ষেত্রে আমরা এটাকে ট্রান্সপ্লান্ট করতে পারি, অর্থাৎ আরেকজনের শরীর থেকে নিয়ে নিতে পারি। তখন এখন প্রথমে হচ্ছে যে কিডনি ট্রান্সপ্লান্ট বাদ দিলাম, মনে করো কারো একটা হাত পড়ে গেছে, অথবা তার ফেসিয়াল তোমার ফেসের একটা বিশাল অংশ পড়ে গেছে, অথবা অর্থাৎ যে সকল জায়গাটা এক্সটেরিয়র লোকেশনটা দেখা যাচ্ছে, হ্যাঁ, আউটার লুক দেখা যাচ্ছে, সেখানে কুৎসিত চেহারা চলে আসছে, সেটাকে যদি ট্রান্সপ্লান্ট করতে হয়, এটাও হতে পারে এটা একটা ট্রান্সপ্লান্টেশন। তাহলে তখন সেটা আমাকে অন্য ব্যক্তির কাছ থেকে না নিয়ে দেখা যাচ্ছে যে তার জন্য চুজেবল হচ্ছে যে ওই ব্যক্তির অন্য কোনো প্রাইভেট পার্ট থেকে নেওয়া। প্রাইভেট পার্ট বলতে মনে করো আমরা তার ফেসের জন্য আমরা মনে করো তার বাটক থেকে নিতে পারি, তার পা থেকে একটা তোমার স্কিন নিতে পারি। এই স্কিনটা আমরা দেহের অন্য কোনো জায়গা থেকে নিতে পারি, কিন্তু লাগাবো আমরা ফেসে। অথবা হতে পারে তার বিশাল একটা অংশ পড়ে গেছে, তার পা থেকে নেওয়ার কোনো স্কোপ নাই, তার বাটক থেকে নেওয়ার কোনো স্কোপ নাই, হাত থেকে নেওয়ার কোনো স্কোপ নাই। যদি তারা আইডেন্টিক্যাল টুইন হয়, দুইজন যমজ ভাই হয়, দুইজন যমজ বোন হয় বা ভাই বোন হয়, তখন অন্য আরেকজন থেকেও আমরা নিতে পারি খুব ইজিলি। তাহলে এটাও একটা ট্রান্সপ্লান্টেশন। তাহলে একবার বললাম যে একজন ব্যক্তির কাছ থেকে আমরা একটা কিডনি নিতে পারি, অথবা এনি কোনো ভাইটাল অর্গান নিতে পারি। আবার বললাম যে একই ব্যক্তির বিভিন্ন জায়গা থেকে নিতে পারি, অথবা একই ব্যক্তির বিভিন্ন জায়গা থেকে না নিলেও অন্য কোনো ব্যক্তি থেকে সেটা একেবারে, যেমন আমরা এখন একই ব্যক্তির এক জায়গা থেকে নিতে পারতেছি, আইডেন্টিক্যাল টুইনের কাছ থেকে নিতে পারতেছি, অন্য ব্যক্তির কাছ থেকেও নিতে পারতেছি। ইভেন সেটাও যদি না হয়, আমরা অন্য কোনো প্রাণী থেকেও নিতে পারবো, অর্থাৎ গরু, মহিষ, ছাগল, অন্য কোনো প্রাণীর ট্রান্সপ্লান্টেশন সম্ভব। তবে সবগুলো না আবার মিসম্যাচিং করবো না। আমার কথা হচ্ছে যে ট্রান্সপ্লান্টেশনটা বিভিন্নভাবে করতে পারি, একই ব্যক্তির বিভিন্ন জায়গা থেকেও করতে পারি, একই ব্যক্তির বিভিন্ন জায়গা ছাড়াও আইডেন্টিক্যাল টুইনের মধ্যে করতে পারি, অথবা এই ট্রান্সপ্লান্টেশনটা আমরা আরেকজন ব্যক্তি, হ্যাঁ, এই অন্য অন্য ব্যক্তির কাছ থেকে নিতে পারতেছি, অথবা ব্যক্তি বাদ দিয়ে অন্য কোনো অ্যানিমাল থেকে আমরা নিতে পারি। তাহলে এই ট্রান্সপ্লান্টেশনটাকে যেটা আমরা বলি, সেটা আমরা যে অর্গানটা এখানে রিপ্লেস করি তাকে আমরা সাধারণত গ্রাফট বলি। গ্রাফট শব্দটা হচ্ছে গ্রাফট। এখন গ্রাফটটা একই ব্যক্তি হলে, একই ব্যক্তির যদি হয় অন্য কোনো অর্গানের, তখন সেখানে হাইপার সেনসিটিভিটি হওয়ার চান্স থাকে না একই ব্যক্তি হলে। ইনসান, বুঝতেছো আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে নাফতাহিল, বললাম স্যার যে কি ভাইয়া অ্যানিমেল থেকে স্যার অ্যানিমেল থেকে যদি আমরা নিই সেটা অ্যানিমেল অ্যাবিউসিং হয় না? ওরা তো হচ্ছে কোনো ধরনের কনসেন্ট দিতে পারে না। মানুষ তো হচ্ছে নিজেদের মানে একটা ইয়ে থাকে। বুঝি না, আবার বলো তো। স্যার এই যে বললেন অ্যানিমেল থেকে আমরা নিতে পারি বা ট্রান্সপ্লান্ট কিছু একটা করতে হ্যাঁ, পারি, তো সেটা স্যার অ্যানিমেল ওরা তো বুঝে না, কিন্তু সেটা একটা অ্যানিমেল অ্যাবিউসিং এর পর্যায়ে যায় না? এখানে অ্যাবিউসের কথা আসছে কেন? প্রাণ বাঁচাইতে হবে, বাঁচা এটাই তো এখন বড় জিনিস। তোমার একজন মানুষ মারা যাওয়ার পরও মরণোত্তর চক্ষু দান করে না, মারা যাওয়ার পরও তো চক্ষু দান করে, তখন তুমি তাকে অ্যাবিউস বলতে পারবে নাকি? তো বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে যে এটা আমাদেরকে প্রয়োজনের স্বার্থে, এখন যেটা আমরা ভ্যাকসিন তৈরি করতেছি, মনে করো করোনার জন্য এখন ভ্যাকসিন তৈরি করতেছি, তো এগুলো সবগুলো এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে কিসের উপর? এই অ্যানিমালদের উপর না? তো এটা অ্যানিমালের উপর তো, একটা অ্যানিমাল তো মারাও যেতে পারে, যে অ্যানিমালদের উপর চালানো হচ্ছে, লক্ষ লক্ষ অ্যানিমাল তো মারা যাচ্ছেও। তাহলে তোমার এই যে মারা যাচ্ছে, তুমি এটাকে অ্যাবিউসের পর্যায়ে নিয়ে গেলে কি?
তোমাকে এখন আমাদেরকে কিন্তু পুরো পৃথিবীটাকে ডমিনেট করতেছে মানুষ। আমাদেরকে মানুষের দিকে তাকাইতে হবে। মানুষ বাঁচলে দুনিয়া বাঁচবে। অন্যান্য প্রাণীর দিকে তাকাইতে পারবে না এখন। ওইটা ওই হিসাবে তুমি যুক্তি দিয়ে লাভ নাই। এটা হচ্ছে যে আমরা প্রয়োজনের স্বার্থে নিতে পারি। আমি বললাম যে এখন তোমার মনে করো একটা কিডনি দরকার, আমি কিডনিটাকে মানুষ থেকে না নিয়ে বা তোমার আপন ভাই বোন থেকে না নিয়ে বা তোমার আইডেন্টিক্যাল টুইন থেকে না নিয়ে আমি কি প্রাণী থেকে নিব না? নট দ্যাট। অনেক ভেরিয়েশন আছে। আমি জাস্ট বললাম যে একজন মানুষের একই জায়গা থেকেও নিতে পারি, আবার আইডেন্টিক্যাল টুইন থেকেও নিতে পারি, আবার অন্য কোনো মানুষ থেকেও নিতে পারি, আবার বললাম যে যদি কোনো সম্ভব না হয় প্রাণী থেকেও ট্রান্সপ্লান্টেশন একটা চান্স আছে। আমি জিনিসটা বললাম যে কয়ভাবে আমরা এটা ট্রান্সপ্লান্ট করতে পারি। কেন বললাম কথাটা? কারণ আমি যখন একই ব্যক্তির এক জায়গা থেকে স্কিন নিয়ে যখন ওই ব্যক্তির অন্য জায়গায় আমরা করি, তখন সেখানে তোমার গ্রাফট রিজেকশন একটা জিনিস আছে, গ্রাফট রিজেকশন হয় না, অর্থাৎ হাইপার সেন্সিটিভিটি হওয়ার চান্স নাই, কারণ এটা একই ব্যক্তির। আমার কথা বুঝতেছো? প্রশ্নটা করছো জি কে, স্যার। মালিহা নাকি? জি স্যার। আমার কথা বুঝছো তুমি? জি স্যার, বুঝলাম। মানে আমি বললাম যে আমি প্রাণী থেকে নিয়ে শুরু করে দিব সেরকম না, মানে নেয়ার একটা প্রসেসিং আছে, হ্যাঁ, আর একটা চান্স আছে, মানে একটা অপশন আছে, কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি ট্রান্সপ্লান্টটা কিভাবে করতে পারি। তাই আমি এই যে একজন ব্যক্তির যদি একই জায়গা থেকে স্কিন নিয়ে করি, সেখানে তোমার কোনো হাইপার সেন্সিটিভিটি বা গ্রাফট রিজেকশন হচ্ছে না, কিন্তু আইডেন্টিক্যাল টুইনের মধ্যে হলো চান্স কম থাকে তবে হয়, চান্স কম থাকে তবে হয়। কিন্তু অন্য কোনো মানুষ থেকে নিলে, মনে করো আমি তোমার তোমাদের একজন বন্ধু তার সিকেডি ডেভেলপ করছে, কিডনিতে একটা ইরিভার্সিবল ড্যামেজ হলো, তখন তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে, তখন অন্য কোনো মানুষের কিডনি তাকে এখানে এনে স্থাপন করতে হচ্ছে। তখন স্থাপন করতে গেলে, যখন অন্য মানুষের আমরা একটা কিডনি স্থাপন করতেছি, তখন আমাদের বডির ইমিউন সিস্টেম এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে, এটাকে আমার আমার আমি যে মানুষের শরীরে অবস্থান করতেছি তার, নাকি এটা অন্য কোনো মানুষের। এটা আমাদের ইমিউন সিস্টেম সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে। আমি কি বলছি আবারও শোনো। বললাম যে একজন মানুষ তার কিডনিটা ড্যামেজ হয়ে গেছে, সে কিডনি ট্রান্সপ্লান্ট করলো, অন্য কোনো মানুষ থেকে নিল, নেওয়ার পরে তার বডির ইমিউন সিস্টেম আইডেন্টিফাই করার চেষ্টা করবে এই কিডনিটাকে তার, বা এখানে যে টিস্যুটা আসছে, যে অর্গানটা আসছে, এটা কি তার নাকি অন্য কারো। আর এটা যদি সে আইডেন্টিফাই করার জন্য যে তাকে তখন ইমিউন সিস্টেমটাকে যত বেশি ফাঁকি দিতে পারবে ওই কিডনি ট্রান্সপ্লান্টটা, ওই মানুষটা তত বেশি স্টেবল হবে। যত বেশি ফাঁকি দিতে পারবে তখন ইমিউন সিস্টেম, নিজের ইমিউন সিস্টেমকে ফাঁকি দিতে হবে তখন অনেকটা এরকম। কারণ না হয় এটা এখানে একটা, এখন চিনবে কিভাবে, আমাদের ইমিউন সিস্টেম চিনবে কিভাবে? আমাদের এই ইমিউন সিস্টেম চিনে এই এমএসসির সাহায্যে, এই এমএসসির সাহায্যে। কারণ আমাদের এই এমএসসি, এটাকে সাধারণত আমরা তিনটা ক্লাসে ভাগ করি। এমএসসি জিনিসটা হচ্ছে কি, মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এটা হচ্ছে মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। তাহলে এখানে একটা এমএসসি আর একটা হচ্ছে এইচএলএ, এই দুটো জিনিস আমাদেরকে একটু জানতে হবে। এইচএলএ এটা হচ্ছে হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন, হ্যাঁ, আমি দুটোটা নিয়ে একটু একটু সংক্ষেপে বলতেছি যাতে তোমরা বুঝতে পারো। এবার একটা হায়ার স্টাডি আস্তে আস্তে পারবা, একটু শুনলে হবে, যদিও স্যারেরা তোমাদেরকে পড়াইছে। মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্সটা হচ্ছে কি, তোমার এখন একটা তোমার শরীরে যখন অ্যান্টিজেন প্রবেশ করে, এই অ্যান্টিজেনটা কি নিজের নাকি বাইরের, এটা চিনবে সে এমএসসির সাহায্যে। মনে করো এমএসসিটা হচ্ছে যে তোমার মনে করো আমরা এখানে সব মানুষ, মনে করো একটা মনে করো ক্রাউডেড প্লেস, হ্যাঁ, একটা মার্কেট হোক অথবা একটা মানে একটা যেখানে জনসমাগম অনেক বেশি, সেই সকল জায়গায় মনে করো আমি কাউকে খুঁজতেছি, তখন সে বললো যে তার তার হাত থেকে মনে করো অথবা তার জামাটা অথবা তার একটা মোবাইল, হাতটা বের করে উপরে তুললো, এরকম হাতটা উপরে তুলে সে আরেকজনকে বার্তা দিচ্ছে, মানে এই মোবাইলটা আমার কাছে, অথবা জামাটা আমার কাছে, অথবা ব্যাগটা আমার কাছে, এরকম অনেক। যখন জনসমাগম থাকবে, মনে করো 1 লাখ 2 লাখ মানুষ, সেখানে ভিতরে যারা যারা হাত তুলবে আমি আইডেন্টিফাই করতে পারবো যে এদের সবার কাছে আমার মোবাইলটা আছে অথবা আমার জামাটা আছে। তাহলে এই আমাদের রক্তের মধ্যেও যখন কোন একটা সেলের মধ্যে যখন ভাইরাস ইনফেক্টেড হয়, তখন এরা ওইরকম হাত তুলে থাকে, একটা ফ্ল্যাগ বা পতাকা ধরে ধরে রাখে, যে পতাকাটা দেখে বোঝা যায় যে
এটা কি ওই মানুষের ব্যক্তির নিজের নাকি বাইরের? তাহলে ওই ফ্ল্যাগটা, ওই পতাকাটা যেটার সাহায্যে আমরা আইডেন্টিফাই করতে পারি ইজ ইট সেলফ অর নন সেলফ, সেটা হচ্ছে এমএসসি জিনিসটা। এমএসসি মেজর হিস্টো কম্পাটিবিলিটি কমপ্লেক্স। আমার কথা শুনতেছে ইনসান? জি স্যার, শুনতেছি স্যার। তাহলে আমি আবারও বলতেছি, যারা মনোযোগ দিতে পারতেছে না, অর্থাৎ আমাদের রক্তের মধ্যে অনেক খুব মানে সব আমাদের বা বিভিন্ন টিস্যুর মধ্যে কয়েক কোটি সেল, তাহলে 10⁸ এতগুলা সেল। এই সেলগুলোকে যখন কোনো একটা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয় অথবা কোনো একটা এখানে অ্যান্টিজেন এন্ট্রি করে, তাহলে এই তো সবারই এরকম করে অ্যান্টিজেন এন্ট্রি করতে আমাদের ইমিউন সিস্টেম এটাকে চিনবে কিভাবে? এই আমাদের ইমিউন সিস্টেম চেনার জন্য একটাই প্রসেসর হচ্ছে এমএসসি। এমএসসির সাহায্যে সে বুঝতে পারবে এটা আমাদের নিজের না বাইরের, নিজের নাকি বাইরের। মনে করো এই এমএসসিটাকে আমরা 3টা ক্লাসে ভাগ করি। এর মধ্যে যেটা 1 নাম্বার, যত ধরনের আমাদের নিউক্লিয়েটেড সেল থাকে, যত ধরনের নিউক্লিয়েটেড সেল মানে যেখানে যেখানে নিউক্লিয়াস থাকবে, অল নিউক্লিয়েটেড সেলে এমএসসি ক্লাস 1টা থাকে। যদি অ্যাকসেপ্ট হচ্ছে আরবিসি, তারপর আমরা এদিকে যাচ্ছি না, আমরা ধরে নিচ্ছি সকল নিউক্লিয়েটেড সেল হচ্ছে যে এমএসসি ক্লাস 1 থাকে। 1 1 আমি আবারও বলতেছি, এমএসসি ক্লাস 1, এমএসসিটাকে আমরা 3টা ভাগে ভাগ করি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। ক্লাস 1টা থাকবে যে যত ধরনের নিউক্লিয়েটেড সেল, অল নিউক্লিয়েটেড সেলে এমএসসি ক্লাস 1টা থাকবে। বলছিলাম যে অ্যাকসেপ্ট হচ্ছে ম্যাচিউর আরবিসি, তারপর আমরা আপাতত তুমি এতটুকু জানো সকল নিউক্লিয়েটেড সেলে এমএসসি ক্লাস 1টা থাকবে। আবারও বলতেছি, এমএসসি ক্লাস 1টা থাকবে কেন? এমএসসি ক্লাস 1 বা এমএসসি কাজটা কি? সেটা হচ্ছে এইটা সেলফ অ্যান্টিজেন নাকি নন সেলফ অ্যান্টিজেন, এটা কি নিজের না বাইরের? এই যে একজন কিডনি ট্রান্সপ্লান্ট করলো, এই কিডনিটা কি বাইরে না নিজের? এমএসসির যত মিল থাকবে তত বেশি তাকে আইডেন্টিফাই করাটা মানে নিজের বলে মনে হবে, সেলফ বলে মনে হবে। এই কাজটা করবে কে? ইমিউন সিস্টেম। আমি আরেকটু ভেঙে ভেঙে বলি, আমাদের ক্রোমোজোম হচ্ছে যে 46টা। কয়টা ক্রোমোজোম? 46টা। এই 46টার মধ্যে অটোজোমও আছে, সেক্স ক্রোমোজোমও আছে। তাহলে আমরা ক্রোমোজোম গুলোকে যদি আমরা নাম্বারিং করি 1 2 3 4 করে নাম্বারিং করা যায় কিন্তু ক্রোমোজোমের সেলের মধ্যে, ক্যারিটাইপিং তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়ছো। তাহলে এই ক্রোমোজোমের যে নাম্বার, এর মধ্যে যেটা 6 নাম্বার ক্রোমোজোম, কত নাম্বার ক্রোমোজোম? 6 নাম্বার। তাহলে প্রতিটা ক্রোমোজোমের সাথে 2টা বাহু থাকে, প্রতিটা ক্রোমোজোমের 2টা বাহু থাকে, একটা হচ্ছে লং, একটা হচ্ছে শর্ট, একটা পি, একটা হচ্ছে কিউ। প্রতিটা ক্রোমোজোমে, all not only for human cell but also for all other cell of animals, সব ধরনের অ্যানিমালের সেলে যে ক্রোমোজোম গুলো থাকে এগুলাকে 2টা বাহু থাকে, একটা হচ্ছে লং আর একটা হচ্ছে শর্ট। একটা লং আর একটা হচ্ছে শর্ট। যেটা লং বাহু আর এটা একটা লং, একটা হচ্ছে শর্ট, একটা পি দ্বারা আইডেন্টিফাই করা হয় আর একটা কিউ দ্বারা আইডেন্টিফাই করা হয়। যেটা শর্ট বাহু, শর্ট, যেটা ক্রোমোজোম নাম্বার, আমি আবারও বলতেছি ক্রোমোজোম নাম্বার 6, 6 নাম্বার ক্রোমোজোমে শর্ট বাহুতে কতগুলো জিন থাকে, জিন, এই ক্লাস্টার অফ জিন থাকবে। এই জিন গুলাকে 6 নাম্বার ক্রোমোজোম, আমি আবারও বলতেছি 6 নাম্বার ক্রোমোজোম শর্ট বাহুতে কতগুলো ক্লাস্টার অফ জিন থাকে, জিন। স্যার আমার কথা শুনতেছো তোমরা? ফাতিমা বিনতে জাফর, বলো তো কি জি বলছি স্যার, আমি? শুনতেছি। স্যার ফাতিমা বিনতে জাফর, 6 নাম্বার ক্রোমোজোমের শর্ট আর্মে কতগুলা জিন থাকে? হ্যাঁ, এদেরকে বলা হচ্ছে এমএসসি। এদেরকে কি বলা হয়? এমএসসি। তাহলে জিন কেন থাকে? জিন হচ্ছে যে যেহেতু বায়োকেমিস্ট্রি করতেছে অনেক কিছু জানো, জিনটা হচ্ছে যে একটা ক্যারেক্টার এক্সপ্রেশন করার জন্য জিন দায়ী। অর্থাৎ আমরা যদি সহজভাবে বলি, প্রতিটা বৈশিষ্ট্যের জন্য আমাদের জিন লাগবে। আমাদের কথা বলা থেকে শুরু করে, আমাদের দেহের গঠন থেকে শুরু করে, দেহের রং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের জন্য জিন দরকার। তাহলে এই জিনটা, এই এমএসসি মেজর হিস্টো কম্পারেটিবিলিটি কমপ্লেক্স, এটাও একটা ক্যারেক্টার। প্রত্যেকটা সেল, অল নিউক্লিয়েটেড সেল যে এমএসসিটাকে ধারণ করবে, এই এমএসসিটাকে যে ধারণ করবে, ধারণ করার জন্য জিন দায়ী। এই জিনটা কত নাম্বার ক্রোমোজোমে থাকে? 6 নাম্বার ক্রোমোজোমে। 6 নাম্বার ক্রোমোজোমের কোন বাহুতে? শর্ট বাহুতে, লং বাহুতে না। তাহলে শর্ট বাহুতে যে জিনগুলো থাকবে, এই জিনগুলো এমএসসিটাকে কি করবে? ক্ল্যারিফাই করবে, হ্যাঁ, এমএসসিটাকে তৈরি করবে। আবার এখানে একটু আমি তোমাদের একেবারে যেহেতু জেনারেল ব্যাকটেরিওলজি বা সিস্টেমিক ব্যাকটেরিওলজি আমি পড়াই নাই, তারপরে এখান থেকে সরি বায়োলজি, এখানে একটু কথা বলে রাখি। যে সকল সেল আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, যে সকল সেল মনে করো সব সেলে অল নিউক্লিয়েটেড সেল এমএসসি থাকবে, কিন্তু কেউ যদি
মনে করো ইনসান এমন একটা কাজ করলো, এই সেলের এমএসসি যে তৈরি করবে জিনগুলা, ওই জিনগুলাকে সে কি করছে, ডেস্ট্রয় করে দিছে। মনে করো এরকম যদি কোনো কেউ করে থাকে, কোন একটা জীবাণু করে থাকে, এনি মাইক্রো অর্গানিজম যদি করে থাকে, তাহলে ওই মাইক্রো অর্গানিজম আমাদের বডিতে এন্ট্রি করলে আমরা কখনো এদেরকে ধ্বংস করতে পারি না, কখনো পারি না। আমি আবারও বলতেছি, মনে করো এএমএসসি তৈরি করবে যে 6 নাম্বার ক্রোমোজোমের শর্ট আর্মের জিনগুলা, ক্লাস্টার অফ জিন, কারণ এরাই এমএসসিটা, মানে এদেরকে এমএসসি বলা হচ্ছে, এরা এমএসসি তৈরি করে থাকে। এমএসসিটা হচ্ছে একটা ফ্ল্যাগ, পতাকা, যেটা তার সবসময় হাত উপরে ধরে 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 রাখবে এই পতাকাটা। এই পতাকা ধরে ধরে বুঝবে যে আমাদের ইমিউন সিস্টেম, টি সেল, বিশেষ করে টি সেল চিনবে যে না না এটা তো আমার নিজের, এটা আমার নিজের, এটা আমার নিজের। কারণ ফ্ল্যাগ, সবার ফ্ল্যাগটা হচ্ছে মনে করো লাল সবুজ, সবার ফ্ল্যাগ লাল সবুজ। এর মধ্যে কেউ যদি একটা ইউএস এর ফ্ল্যাগ নিয়ে আসে, কোন একটা অ্যান্টিজেন, মানে যে কেউ একজন ইউএস এর ফ্ল্যাগ নিয়ে আসছে, ওটা হচ্ছে অ্যান্টিজেন, মানে এটা বাইরের, এটা আমাদের না। কারণ সবার হাতে হাতে থাকবে যে বাংলাদেশের ফ্ল্যাগ, এখানে হঠাৎ করে তোমার ইউএস এর ফ্ল্যাগ চলে আসছে থেকে, এটা বাইরের, এটা বাইরের। এটা তাহলে এটা যে বাইরের এই পতাকাটা সেও চাইছিল বাংলাদেশের পতাকা ধারণ করার জন্য, কিন্তু বাংলাদেশের পতাকা সে ধারণ করতে পারে নাই। কেন পারে নাই? তার ওই জিনটা নাই। কারণ এটা এমএসসি জিন, শর্ট আর্ম 6 নাম্বার ক্রোমোজোম, এটা ম্যান টু ম্যান ভেরিয়েশন হচ্ছে, অ্যানিমাল টু অ্যানিমাল ভেরিয়েশন হচ্ছে, প্রত্যেকটা প্রাণী থেকে প্রাণীতে ভেরিয়েশন হয় ওই জিনের কারণে। তাহলে আমি এখানে আবারও বলতেছি, এখন তার যে কতগুলা মাইক্রো অর্গানিজম আছে, যে মাইক্রো অর্গানিজম গুলা কি করতে পারতেছে না, এরা এটাকে মাইক্রো অর্গানিজমটাকে, মানে যারাই এমএসসি তৈরি করবে ওই এমএসসিটাকে ডেস্ট্রয় করে দিতে পারে, ওই জিনগুলোকে ডেস্ট্রয় করে দিতে পারে। যদি এরকম কোন অর্গানিজম জিনকে ডেস্ট্রয় করতে পারে, তাহলে ওই সেলটা ফ্ল্যাগ বাংলাদেশের, মানে ইউএস এর ফ্ল্যাগ ধারণ করতে পারবে না, মানে কোনো ফ্ল্যাগই থাকবে না। ফ্ল্যাগ থাকলেও বাংলাদেশের থাকবে, মানে ফ্ল্যাগ তৈরি করার জন্য তো জিন লাগবে, সেই জিনটাকে সে ডেস্ট্রয় করে দিচ্ছে। তখন সেটা আমাদের ইমিউন সিস্টেম সেটা যে বাইরে, এটা ধরতে পারবে না। মনে করো টি সেল ওই সেলের পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু চিনতে পারে নাই, কারণ তার ফ্ল্যাগের ভেরিয়েশন চলে আসছে। ফ্ল্যাগ ভেরিয়েশন নাই, ফ্ল্যাগ আগে ওই সেলফের মতন। আমি আবারও বলতেছি, মনে করো আমাদের বডিতে অনেকগুলো সেল আছে, এখন সবারই বাংলাদেশের ফ্ল্যাগ ধারণ করা, সবার, একদম সবার, ইচ এন্ড এভরি সেল অফ আওয়ার বডি উইল বি ইনক্লুডেড বাংলাদেশের ফ্ল্যাগ। হ্যাঁ, তখন বাংলাদেশের ফ্ল্যাগটা তারা সবাই ধারণ করে রাখছে, কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে কোন একটা সেল যদি ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়, অথবা কোন একটা অ্যান্টিজেন যদি তার ওই সেলের মধ্যে প্রবেশ করে, তখন সে বাংলাদেশি ফ্ল্যাগটাকে একটু মডিফাই করে দিবে, এটাকে ইউএসএ ফ্ল্যাগ করে দিবে। তাহলে ইউএসএ ফ্ল্যাগটা যে হয়েছে, পতাকাটা ইউএসএ ফ্ল্যাগ হয়ে গেছে, ছিল বাংলাদেশি ফ্ল্যাগ, ইউএসএ ফ্ল্যাগ হয়েছে কেমনে? এই ইউএসএ কালারটা সে পাইছে কোথায়? পতাকার কালারটা ওটা অ্যান্টিজেন থেকে নিয়ে নিছে, যে ওই অ্যান্টিজেনটাকে মডিফাই করে ফ্ল্যাগটাকে, কাপড়টা খুলে ওই অ্যান্টিজেনের এটা বাইরে ধরে রাখছে। সে একটা ভাইরাস সেলকে এফেক্ট করছে, মনে করো ইনসানের গায়ে একটা জামা আছে, হ্যাঁ, ইনসানকে একটা ভাইরাস এফেক্ট করছে। ইনসান কি করছে, নিজের প্রথমে ওর হাতে যে ফ্ল্যাগটা ছিল, ওই ফ্ল্যাগটা, ওর একটা ফ্ল্যাগ আছে, ও কি করছে, ওই জীবাণু যেটা ওকে অ্যাটাক করছে, ওই জীবাণুর ফ্ল্যাগটা খুলে, জামাটা খুলে সেটা সে ফ্ল্যাগ হিসেবে বাড়াই ধরছে। তখন ওকে সবাই চিনতেছে, তোমরা ফাতেমা বিনতে জাফর, মাহমুদুল হাসান বলতেছে যে নিশ্চয়ই ইনসানের কিছু একটা হয়েছে, ইনসানের কিছু একটা হয়েছে। অনেকটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম এরকম। তাহলে কেউ যখন এমএসসিটাকে ধরে রাখবে, এমএসসির একটা ফ্ল্যাগ থাকবে, কিন্তু ফ্ল্যাগটাকে সে চেঞ্জ করে দিবে যখন ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয় বা অন্য কোনো সেল তাকে এফেক্ট করে থাকে তখন। তাহলে এক্ষেত্রে আমরা বললাম কি, যদি কোনো সেল এরকম জিনটাকে ডেস্ট্রয় করে দিতে পারে, সে ফ্ল্যাগের কোনো পরিবর্তন করতে পারে না, তার বাংলাদেশে ফ্ল্যাগ রয়ে যায়। যেমন এরকম একটা ভাইরাস হচ্ছে এইচআইভি ভাইরাস। এই যে আমাদের বলে যে যার হয়, মানে এইডস হলে কোনো রক্ষা নাই বা এরকম একটা কথা বলে না, কারণ এইচআইভি ভাইরাস আমাদের বডিতে এন্ট্রি করলেই সেই এমএসসি তৈরি করার জন্য যে জিনগুলো আছে, সেই জিনগুলোকে ডেস্ট্রয় করে দেয়। এই জন্য এইচআইভি ভাইরাসকে আমরা, মানে শরীরে ঢুকলেও, একজন মনে করো আহ মাহমুদুল হাসান, সে এইচআইভি ভাইরাসে মনে করো এফেক্টেড, কিন্তু তাকে এত, মানে তার অনবরত কয়েকদিন ধরে ডায়রিয়া হচ্ছে, ওয়েট লস হচ্ছে, কিন্তু কোনো কিছুতে কন্ট্রোল হচ্ছে না। তাহলে তার বডির ইমিউন সিস্টেম একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু কোনো খবর নাই। কেন খবর নাই? মানে তার ইমিউন সিস্টেম তাকে রক্ষা করতে পারতেছে না, পুরো ইমিউন সিস্টেম আরো দুর্বল হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে কোন সেলে এইচআইভি ভাইরাসটা প্রবেশ করে বসে আছে, সেটা তো কেউ ধরতে পারতেছে না, ধরার কোনো স্কোপ পাচ্ছে না। কারণ ধরার জন্য লাগবে এমএসসি, কিন্তু সেই এমএসসিটাকে ওই ফ্ল্যাগ যে তৈরি করবে জিনগুলা, ওই জিনগুলাকে সে ডেস্ট্রয় করে দিচ্ছে। আমার কথা বুঝাতে পারছি আমি?
জি স্যার। জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। যখন ভেরিয়েশন হয় এটাকে গ্রাফ রিজেকশন হয়। এজন্য মানে কিডনি ট্রান্সপ্লান্ট করার সময় জন্য অনেক কিছু জিনিস চিন্তা করতে হয়। সেম ব্লাড গ্রুপ হতে হবে এখানে, তারপর হচ্ছে কিডনি গুলো সুস্থ থাকতে হয়, মানে অনেকগুলো অনেকগুলো ব্যাপার স্যাপার মেনটেন করতে হয়। যত বেশি আমি এই নিয়ম কানুনগুলো মেনে চলতে পারবো, তত বেশি আমার গ্রাফট রিজেকশনটা কম হবে, ইমিউন অ্যাটাকটা কম হবে। তাই আমার কথা শুনতেছো তোমরা? আসলে হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে ইউর মিটিং উইল এন্ড ইন 10 মিনিট, এটা চলে আসছে কেন? মানে কি বন্ধ হয়ে যাবে বলতেছেন? স্যার 10 মিনিট পর মিটিং এন্ড হয়ে যাবে। কেন আবার নতুন এমবিবিএস ক্লাস নিতাম যে এরকম হতো না? স্যার এটা স্যার ওই একটা লাইসেন্স কিনতে হয়তো স্যার, ওই লাইসেন্স ডেটটা শেষ হয়ে গেছে। এখন 40 মিনিটের চেয়ে বেশি ক্লাস নেওয়া যায় না, আবার নতুন করে মিটিং শুরু আগে করলে নতুন। তাড়াতাড়ি নিয়ে নিই, দাঁড়াও এই তাড়াতাড়ি বলবা, খুব দ্রুত বলবা। হ্যাঁ, রোকনা হাসান লিজা। প্রেজেন্ট স্যার। একজনটা আবার আরেকজন দিয়ে দিবা না? হ্যাঁ, একটু এক সমস্যা তো মধ্যে। জান্নাতুল ফেরদৌস। প্রেজেন্ট স্যার। আশিকুর রহমান খান। আশিকুর রহমান খান। সাবরিনা সুলতানা নিহা। বিবি ফাতেমা বিনতে কাসেম। প্রেজেন্ট স্যার। নাফতাহিল Present, sir. Present, sir. আয়েশা সিদ্দিকা এফা। প্রেজেন্ট স্যার। জেমিমা রশিদ চৌধুরী মায়া। প্রেজেন্ট স্যার। ইনসান ওটা তালুকদার। ইয়েস স্যার। সুমাইয়া বিনতে ওহিদ। সাবিনা বিনতে হাশেম। প্রেজেন্ট স্যার। তাশরিফ মোহাম্মদ বিন আলম। তাশরিফ। Yes, sir. কোথায় তোমার নাম দেখতেছি না আমি, কোন লোকে দিছে নাকি? দেখি ভিডিও দাও। Yes, sir. তাশরিফ ভিডিও দাও দেখি। Yes, sir. আসছি স্যার ভিডিও স্যার। স্যার ভিডিওতে আসছি স্যার। ফাতেমা বিনতে জাফর। প্রেজেন্ট স্যার। মোহাম্মদ খালিদুর রহমান রাফি। Present, sir. সাদিয়া আক্তার। সাদিয়া আক্তার। রাশেদা সুলতানা দিবা। প্রেজেন্ট স্যার। কোথায় রাশেদা সুলতানা দিবা? প্রেজেন্ট স্যার। আজফারুল বারী চৌধুরী। প্রেজেন্ট স্যার। আইমান উলফা তাসনিম। স্যার। মালিহা তারান্নাম। প্রেজেন্ট স্যার। মালিহা তারান্নাম, এটা তো শ্রীলঙ্কার নামের মতো। স্যার তারান্নুম। তারান্নম। জি আচ্ছা, তারান্নম অর্থটা কি? স্যার গুনগুন শব্দ। তারপরে মালিহা মালিঙ্গা এগুলো লিখবে না? সাবরিন আলম। প্রেজেন্ট স্যার। মাহমুদুল হাসান। প্রেজেন্ট স্যার। শামসুন নাহার ফাইজা। শামসুন নাহার ও গত ক্লাসে করছে কি
প্রথমে অ্যাবসেন্ট ছিল, হ্যাঁ, কিছুক্ষণ পরে এসে বলতে স্যার আমি ছিলাম। আজকে এরকম করবে নাকি? পুরো এখানে মার্ক করা আছে শামসুন নাহার। রোকে আক্তার, রোকে আক্তার, সাজিদুল ইসলাম চৌধুরী, প্রেজেন্ট স্যার। ইরফানুল আলম ফাহিম, একজনেরটা একজন দিও না, হ্যাঁ। ইরফানুল আলম ফাহিম, মাইশা ফারজানা হক, মাইশা ফারজানা হক, শামিমা বাতুল, শামিমা বাতুল, মির্জা রহমান, Present, sir. Sir Mirza Tahmina. মির্জা তাহমিনা, Present, sir. আয়েশা ইবনাত, Present, sir. সানজিদা আফরিন, Present, sir. এমডি আব্দুল্লাহ সাইদ, আব্দুল্লাহ সাইদ, Present, sir. সাইফুর রহমান মামুন, Sir, Roll 29. হ্যাঁ। Roll 29. তুমি এতক্ষণ কোথায় ছিলে? ছিলাম। তো বাসস্ট্যান্ডে যাও না কেন? সাইফুর রহমান মামুন, Yes, sir. উম্মে সানজিদা জাহান, Present, sir. এমডি আদিল হুসাইন, Yes, sir. জয়নুল ইসলাম, জয়নুল ইসলাম। এই ওরা এত যত মনে হয় পার্টিসিপেন্ট ছিল না, কিন্তু ওরা বেড়ে গেছে কেন? মানে ওই জানা যায় মনে হয় লাস্টে বন্ধ হয়ে যাবে, যেন তাড়াতাড়ি চলে আসছে এরকম। বুঝছেন? সত্য কথা বলো তো ভাইয়া। স্যার বুঝতে পারতেছি না জামিদ স্যার এখন কতজন জয়েন দিয়েছে ওটাও দেখি নাই। আমি দেখছিলাম তো, আবার তো দেখা ছিল যে মনে হয় 25 জনের মতন। মোহাম্মদ আব্দুল্লাহ, Yes, sir. শাকির উদ্দিন, Yes, sir. সাকলাইন, সাকলাইন আরাফ চৌধুরী, জান্নাতুল মামা। Present, sir. আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি কেমন? তাহলে আমরা বললাম যে ভাইয়া একই ব্যক্তির কাছ থেকে নিতে পারি, ভিন্ন ব্যক্তির কাছ থেকে নিতে পারি, আরেকটা হচ্ছে যে তোমার অন্য কোনো প্রাণী থেকেও নিতে পারি। যদি আমরা একই ব্যক্তির একই মনে করো তার পা থেকে নিলাম অথবা তার হাত থেকে নিলাম, এগুলো কিন্তু অহরহ নেওয়া হয়। যেমন আমি তোমাদেরকে একটা সিম্পল একটা উদাহরণ বলি। এই যে বাইপাস সার্জারি করে না, বাইপাস সার্জারি করার সময় মানে যে পথ দিয়ে ব্লাডটা যাওয়ার কথা সেই পথ দিয়ে যেতে পারতেছে না, তখন অন্য পথ দিয়ে তাকে একটা আলাদা একটা ট্র্যাক তৈরি করতে হয়। এই যে ট্র্যাক তৈরি করতে হয় অন্য যেটা ব্রেনের সাহায্যে বা আর্টারির সাহায্যে, এটা কিন্তু আমাদের হাত থেকে অথবা পা থেকে নেওয়া হয়। তাহলে আমাদের হাত থেকে পা থেকে যখন আমরা হার্টে এরকম বসাচ্ছি, এটাকে তখন আমরা বলি যে এটা অটোগ্রাফট। এটাকে আমরা কি বলি? অটোগ্রাফট। এখানে কোনো ইমিউন রেসপন্স হবে না। এই ধরনের এই গ্রাফটে কোনো ধরনের ইমিউন রেসপন্স হবে না। বারবার বলতেছি, একই ব্যক্তির এক ভিন্ন জায়গা থেকে যদি নিই, হাত থেকে পা থেকে যদি নিই, এখানে কোনো ধরনের কোনো ইমিউন রেসপন্স হবে না। মানে সে একদম সিম্পলি যেরকম নর্মালি থাকার কথা সেরকমই হবে। শুধু তার ওই হাত বা পা থেকে আমরা একটা ভেন অথবা একটা আর্টারি কেটে নিলাম, অথবা তার হাত থেকে পা থেকে একটা স্কিন কেটে নিলাম, এই স্কিনটা তার মুখে লাগালাম অথবা তার গলায় লাগালাম তার থাইরয়েড সার্জারি করার পরে, অথবা মুখের ফেসিয়াল যে কসমেটিক প্রবলেম যাতে না হয়, অর্থাৎ তার সমস্যা মানে দেখতে যাতে কুৎসিত না লাগে, সেটার জন্য আমরা এটা করলাম। কোনো ধরনের ইমিউন রেসপন্স হবে না। এটাকে বলা হয় অটোগ্রাফট। ইনসান এটাকে কি বলা হয়? অটোগ্রাফট। অটোগ্রাফট। আর আমরা যদি আইডেন্টিক্যাল টুইনের কাছ থেকে নিই, তখন তাকে বলা হয় আইসোগ্রাফট।
যদি আমরা আইডেন্টিক্যাল টুইনের কাছ থেকে নিই তখন তাকে বলা হয় আইসোগ্রাফট। স্যার কি বলছি বলো তো? আইডেন্টিক্যাল টুইন থেকে নিলে সেটা হলো আইসোগ্রাফট। আইসোগ্রাফট। আর একই ব্যক্তির অন্য জায়গা থেকে নিলে এটা হচ্ছে কি অটোগ্রাফট। কি বলছে বলো তো কোনটা? আইডেন্টিক্যাল থেকে নিলে হলো আইসোগ্রাফট, তারপর অন্য কারোতে নিলে হলো অটোগ্রাফট। অন্য কারো কাছ থেকে না, আমরা বললাম যে একই ব্যক্তির অন্য জায়গা থেকে, তোমার হাত থেকে একই ব্যক্তি অন্য নিয়ে জায়গা থেকে মুখে নিলে হলো লাগাইছে। অটোগ্রাফট। হ্যাঁ, তোমার পা থেকে নিয়ে মুখে লাগাইছে, এটা হচ্ছে যে অটোগ্রাফট। আর আইডেন্টিক্যাল কারো থেকে আইডেন্টিক্যাল নিলে টুইনের মধ্যে নেই, এটা হচ্ছে আইসোগ্রাফট। কথা বুঝছো না, বুঝো নাই? আর বুঝছি। অ্যালোগ্রাফটা হচ্ছে যে কি, আর একটা হচ্ছে অ্যালোগ্রাফট। অ্যালোগ্রাফট হচ্ছে যে আমি মানে মানুষ থেকে মানুষ নিলাম, কুকুর থেকে কুকুরে নিলাম, গরু থেকে গরুতে নিলাম, অর্থাৎ একই একটা সেম স্পিসিসের মধ্যে নিলাম, সেম প্রজাতির মধ্যে নিলাম, কিন্তু